নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। উন্নয়নের পাঁচালী ও এসআইআর, বছর শেষে জোড়া বৈঠকে মেগা বার্তা দেবেন অভিষেক। বছর শেষে অভিষেকের দ্বিতীয় দফার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বড়দিন উদযাপনে এলেন পার্কে উপচে পড়া ভিড়। আলোয় আলো গোটা পার্ক স্ট্রিট চত্বর। বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই। ক্রিসমাস পালনে মুখর কলকাতা, ভিড় নানা চার্চসহ পার্ক স্ট্রিট চত্বরে। এই আবহে নিজের লেখা ও সুর করা বড়দিনের গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে রাজ্য জুড়ে চলছে চাপানুতো। তারই মাঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসআইআর ফর্ম জমা নির্দেশ পেলেন নোটিশে ক্ষুব্ধ কর্মীরা। যাত্রী স্বাচ্ছন্দ্য ও বাড়তি ভিড় সামাল দিতে শান্তিনিকেতন পৌষ মেলা উপলক্ষে চালু বিশেষ ট্রেন। হাওড়া বোলপুর রুটে এই স্পেশাল ট্রেনটি চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। উন্নয়নের পাঁচালী ও এসআইআর, বছর শেষে জোড়া বৈঠকে মেগা বার্তা দেবেন অভিষেক। বছর শেষে অভিষেকের দ্বিতীয় দফার বৈঠক অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জোড়া মেগা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুটি হবে ভার্চুয়াল মাধ্যমে। প্রথমটি হবে 26শে ডিসেম্বর। রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে কেন্দ্র করে দলকে ভোটমুখী করে 1.5 মাসের কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের নিয়ে থাকবেন 5,000-এরও বেশি সদস্য। পরেরটি হবে 28শে ডিসেম্বর। ওই দিন এ যাবৎকালে সবথেকে বড় বৈঠক করবেন তিনি। এসআইআর শুনানি পর্বে দলের BLA 2 সহ 1 লক্ষ কর্মীকে সেদিন গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক। এর আগে এই ধরনের বৈঠকের ক্ষেত্রে সবথেকে বেশি 25,000-এর বেশি কর্মীকে ভার্চুয়াল মাধ্যমে জুড়ে নিয়েছিলেন অভিষেক। এসআইআরে নির্বাচন কমিশনের একের পর এক ভুল পদক্ষেপের প্রভাব সাধারণ ভোটারের উপর পড়েছে এবং তার জেরে নানা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতিতে বছর শেষে অভিষেকের দ্বিতীয় দফার বৈঠক অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই খবর। 27 তারিখ থেকে নির্বাচন কমিশনের শুনানি পর্ব শুরু হওয়ার কথা। তার জন্য বুথভিত্তিক গলদ কোথায় কি রয়ে যাচ্ছে তা যাচাই করতে কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সাংগঠনিক স্তরে তা নিয়ে একেবারে বুথ স্তরের লড়াইয়ের মন্ত্র অভিষেক বলে দিতে চলেছেন বলেই জানা যাচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে BLA 2-দের নিয়ে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিয়েছিলেন। এসআইআর প্রক্রিয়ায় কড়াভাবে নজরদারি চালাতে হবে, মানুষের পাশে থাকতে হবে নিরন্তর। BLOদের অ্যাপে একের পর এক নির্দেশিকা নানাভাবে বদল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন 24 বার নির্দেশিকা বদলেছে কমিশন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই জানিয়েছে একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তা নিয়ে পথে নামবে তারা। পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপি নেতারা যা বলে দিচ্ছেন সেই মতোই কমিশনের নির্দেশিকা সামনে আসছে। তারা যে বিজেপির মুখপাত্রের ভূমিকা পালন করছে সেটা বলাই বাহুল্য। সামান্য নামের বানানের ভুলভ্রান্তিতেও নাম কেটে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি শিফটেড বা ডেড ভোটার বলে দাগিয়ে দেওয়াও অযথা অনেক ক্ষেত্রজীবিতদের হয়রান করছে। শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে সামান্য ভুল তথ্যের অজুহাত দেখিয়ে, অথচ 2002-এর ভোটার তালিকার সঙ্গে ঠিকমতো 2025-এর তালিকা ম্যাপিংই করায়নি কমিশন। আর তার জেরেই নামের বানানের ফারাক থেকে যাচ্ছে, অথচ তার দায় চাপানো হচ্ছে ভোটারের ঘাড়ে। এই নিয়ে তৃণমূল ইতিমধ্যেই কমিশনে গিয়ে তালিকা ধরে হুঁশিয়ারি দিয়ে এসেছে এসবের কৈফত চাই। এর প্রেক্ষিতেই শুনানি পর্বের শুরুতেই অভিষেক BLA 2-দের নিয়ে জরুরি বার্তা দিতে চলেছেন 28শে ডিসেম্বর। মনে করা হচ্ছে বিভিন্ন জেলায় যেভাবে এর আগে অবজারভার নিয়োগ করা হয়েছিল এবারও তেমন কিছু করে দিতে পারেন অভিষেক। অন্যদিকে সরকারের 15 বছরের কাজের রিপোর্ট কার্ডকে সামনে রেখে রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালের প্রচার শুরু হচ্ছে দলীয় নির্দেশে। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর, প্রত্যেক এলাকায় পৌঁছাবে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়া। তার জন্য দলের প্রতিনিধি ও পদাধিকারীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন অভিষেক। তৃণমূলের বক্তব্য, কেন্দ্রের অর্থ বঞ্চনা সত্ত্বেও রাজ্যের তহবিল থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। চালিয়ে যাচ্ছেন কল্যাণমূলক কর্মসূচিও। বাংলার প্রাপ্য আটকে রেখেছে দিল্লি, কিন্তু তারপরও উন্নয়ন থামেনি। এই বিষয়টিকে সামনে রেখেই পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে চলবে দলের প্রচার।
যে কর্মসূচির সঙ্গেই জুড়ে যাবে সরাসরি ভোট যুদ্ধের আহ্বান, যেখানে বার্তা স্পষ্ট, সামনে অগ্নি পরীক্ষা। সমস্ত দ্বন্দ্ব ভুলে গোটা সংগঠনকে নেমে পড়তে হবে ময়দানে। হাই নিউজ নেটওয়ার্ক। দলের পুনর্মিলনেও ব্রাত্য দিলীপ। চলতি মাসের শেষেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর বঙ্গ সফরের মাঝে নয়া রাজ্য কমিটি ঘোষণা। যদিও দলীয় সূত্রে খবর, নয়া কমিটি ঘোষণার সম্ভাবনা শাহর সফরের পরেই। চলতি মাসের শেষেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ সফরের মধ্যেই কি নতুন রাজ্য কমিটির নাম ঘোষণা করা হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। যদিও দলীয় সূত্রে খবর, নয়া কমিটির ঘোষণার সম্ভাবনা শাহর সফরের পরেই। আর নতুন কমিটিতে যারা আসছেন, শাহর উপস্থিতিতে বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে তাদেরই ডাকা হবে। ইতিমধ্যে নতুন রাজ্য কমিটির নামের চূড়ান্ত তালিকা দিল্লিতে জমা করে দিয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নতুন রাজ্য কমিটির ঘোষণা হলে বাদ পড়াদের ক্ষোভের একটা আশঙ্কা রয়েছে, তাই ঘোষণার সময়টা বুঝে সুঝেই করতে চাইছে কেন্দ্র নেতৃত্ব। 29শে ডিসেম্বর রাতে কলকাতায় আসার কথা অমিত শাহর। 30 ও 31শে ডিসেম্বর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে তার। আবার অমিত শাহের সফরকে ঘিরে এক অভিনব পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপির যুব মোর্চা। অমিত শাহর কনভয়ের সামনে ও পিছনে বাইক মিছিল যাবে। 4 থেকে 5,000 বাইক থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয়ের সঙ্গে। অমিত শাহকে নিয়ে জনসংযোগ ও প্রচারের এক নয়া কৌশল বিজেপির। কলকাতা, 2 চব্বিশ পরগনা ও হাওড়া সহ একাধিক সাংগঠনিক জেলাকে এই মিছিল সংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 29 তারিখ রাতে কলকাতা বিমানবন্দরে শাহ নামার পর সেখান থেকে নিউ টাউন পৌঁছানো এবং পরদিন তিনি সল্টলেক বিজেপি দপ্তর ছাড়াও যেখানে যেখানে দলীয় কর্মসূচিতে যাবেন সেখানে তার কনভয়ের সঙ্গে এই বাইক মিছিল হবে। এদিকে শাহ আসার আগেই বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসব ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে। বাদ যাওয়া পুরনো নেতাদের সভা এই পুনর্মিলন উৎসব। এই সভার আয়োজনের অন্যতম দায়িত্বে রয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তবে খবর, এই পুরনোদের সভাতেও ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদি প্রাক্তন কার্যকর্তাদের ডাকা হচ্ছে, তাহলে কেন দিলীপকে ডাকা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছে পুরনোদের একাংশ। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর কাজ চলার মাঝেই 5 রাজ্যে ভোট প্রস্তুতি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। 2026 পশ্চিমবঙ্গবাসীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই বছরই বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর এর কাজ। এসআইআর শেষের আগে আগামী 5ই জানুয়ারি নির্বাচন সংক্রান্ত বড় বৈঠক হতে চলেছে দিল্লিতে। এসআইআর এর কাজের মাঝেই 5 রাজ্যে ভোট প্রস্তুতি শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। 5 তারিখ ভোটমুখী রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। মূলত ভোট ঘোষণার আগে ফুল বেঞ্চের জন্য পরিদর্শন, সর্বদলীয় বৈঠক, ভোটের নির্ঘণ্ট, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা হবে সূত্রের খবর। এছাড়া এই 5 রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আর কয়েকদিন কাটলেই নতুন বছর। আর 2026 সালে পশ্চিমবঙ্গবাসীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল, কারণ এই বছরেই বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআর এর কাজ, তা চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 14 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। তবে তার আগে জানুয়ারি মাসেই বড় বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 5ই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন সংক্রান্ত বৈঠক হতে চলেছে দিল্লিতে। রাজ্যের পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, 5 রাজ্যের সিইও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। এর আগে 25টি এজেন্সির সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠকে বসছে রাজ্যের নির্বাচন কমিশন। ওই বৈঠকে ছিলেন সিআইএসএফ এর এয়ারপোর্ট ডিআইজি অজয় কুমার, আরপিএফ এর চিফ সিকিউরিটি কমিশনার, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ভূপেন্দ্র যাদব এবং রাজ্য পরিবহন দপ্তরের সচিব আইএএস সৌমিত্র মোহন হাজির ছিলেন।
ঘটনা হলো কলকাতা সভা থেকে হোক বা বিধানসভা, ভোটের আগে এই এজেন্সিগুলিকে কাজে লাগায় কমিশন। নজরে রাখে কোথাও কোনো বেআইনি কারবার, পাচার বা লেনদেন হচ্ছে কিনা। তাই এই প্রস্তুতি বৈঠকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বলা হয়েছিল 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে নতুন ঘোষণার গোটা প্রক্রিয়াই 7 দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হয়েছে 11 ডিসেম্বরের মধ্যে। 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলেছে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে 16 ডিসেম্বর। এই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে খসড়া তালিকা সমস্ত আপত্তি, অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করছেন। এই কাজ চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। 10 ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 ফেব্রুয়ারি। হাই নিউজ নেটওয়ার্ক। প্রশিক্ষণের পরই অব্যাহতিতে সিইও দপ্তরের শতাধিক মাইক্রো অবজারভার, যা নিয়ে বুধবার তৈরি হয় চাঞ্চল্য। যদিও এই প্রসঙ্গে কমিশন জানিয়েছে মাইক্রো অবজারভারদের মহকুমা শাসকের কাছে রিপোর্ট করতেই হবে, তারপর রেহাই দেওয়ার বিষয়ে ভাবা হবে। শুনানি শুরু শনিবার। খসড়া ভোটার তালিকার ম্যাপিং না হওয়া প্রায় 32 লক্ষ ভোটারের শুনানি শুরু হচ্ছে শনিবার থেকে। তার জন্য বুধবার কলকাতার নজরুল মঞ্চে 2 দফায় প্রশিক্ষণ হল মাইক্রো অবজারভারদের পদে নিয়োগ করা 4600 কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের। আর সেই প্রশিক্ষণ শেষ হওয়ার পরই রাজ্যের সিইও দফতরে এসে শুনানির কাজ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিলেন শতাধিক মাইক্রো অবজারভার, জানিয়ে বুধবার চাঞ্চল্য তৈরি হয়। যদিও এই প্রসঙ্গে কমিশন জানিয়েছে মাইক্রো অবজারভারদের মহকুমা শাসকের কাছে রিপোর্ট করতেই হবে, তারপর রেহাই দেওয়ার কথা ভাবা হবে। এদিন যে সমস্ত সদ্য নিযুক্ত মাইক্রো অবজারভার কাজ শুরুর আগেই রেহাই চেয়েছেন, তারা নানাবিধ ব্যক্তিগত কারণ দেখিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর, যার অনেকটাই যুক্তিযুক্ত বলে কমিশনের একাংশ মনে করছে। সিইও দপ্তরে এসে যে সদ্য নিযুক্ত মাইক্রো অবজারভাররা কাজ শুরুর আগেই রেহাই চেয়েছেন, তারা কেউ মায়ের অসুস্থতাকে কারণ হিসেবে দেখিয়েছেন, তো কেউ জমা দিয়েছেন প্রতিবন্ধী শংসাপত্র। তাছাড়া বাড়ি থেকে দূরের জেলায় পাঠানোতেই অনেকে যেতে নারাজ। সিইও দপ্তর সূত্রের খবর, শুনানি পর্বে এই মাইক্রো অবজারভাররাই কমিশনের চোখ ও কান। এই জন্য শুনানি কক্ষে তাদের কি ভূমিকা পালন করতে হবে সে কথা বুধবার প্রশিক্ষণ শিবিরে জানিয়ে দেওয়া হয়েছে। কাজের 9 দফা তালিকায় আছে বিএলওদের ডিজিটাইজেশন করা এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম ও মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা, দাবি ও আপত্তিকর ক্ষেত্রে জমা পড়া নথি পরীক্ষা, শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ, পরিসংখ্যানগত বিশ্লেষণে নির্বাচনী অবজারভারদের সহায়তা প্রভৃতি। হাই নিউজ নেটওয়ার্ক। ওবিসি সার্টিফিকেট নিয়ে বিতর্ক। রাজ্যে এসআইআর এর 11টি নথির সংশোধন চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা। আদালতের নির্দেশ, আগামী 7 দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে সেই সিদ্ধান্ত 31 ডিসেম্বরের মধ্যে মামলাকারীকে লিখিতভাবে জানাতে হবে। রাজ্যে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রক্রিয়ায় ব্যবহৃত নথি নিয়ে জটিলতায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা। রাজ্যে প্রযোজ্য 11টি নথির তালিকা সংশোধনের দাবিতে করা এই মামলায় নির্বাচন কমিশনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল আদালত। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, আগামী 7 দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে সেই সিদ্ধান্ত 31 ডিসেম্বরের মধ্যে মামলাকারীকে লিখিতভাবে জানাতে হবে। মামলাকারীর দাবি, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী 2010 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে ইস্যু করা ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে।
ফলে 2014 থেকে 2024 সালের মধ্যে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেটগুলিকে এসআইআর প্রক্রিয়ায় বৈধ নথি হিসেবে গ্রহণ করা যায় কিনা তা পুনর্বিবেচনা করা জরুরি। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট ওবিসি সার্টিফিকেট যেন এসআইআর এর নথি তালিকায় গ্রাহ্য না হয় সেই মর্মে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন আইনজীবী অরিজিৎ বক্সী। অভিযোগ কমিশন ওই আবেদনের ওপর কোনো পদক্ষেপ না করায় বাধ্য হয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চের রায়ের আলোতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। সেই কারণেই কমিশনকে নির্দিষ্ট সময় বেঁধে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলাকে ঘিরে রাজ্যের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিন উদযাপনে এলেন পার্কে উপচে পড়া ভিড়। আলোয় আলো গোটা পার্ক স্ট্রিট চত্বর। লাল রঙের রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠেছেন সকলেই। বড়দিনের আনন্দে মেতে কলকাতার পার্ক স্ট্রিট। সন্ধে নামতেই এলেন পার্কে জমতে শুরু করে মানুষের ভিড়। সময় যত গড়ায় ততই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। রাজ্য সরকারের উদ্যোগে পার্ক স্ট্রিট জুড়ে সাজানো হয় নজর কাড়া আলোকসজ্জা। ঝলমলে আলোয় ঢেকে যায় রাস্তা, গাছ, বিল্ডিং। বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা। গোটা এলাকা নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। লাল রঙের পোশাক, মাথায় সান্টা টুপি, আলো লাগানো চশমা, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই বড়দিনের সাজে সেজে ওঠা মানুষের ঢল। রঙিন পোশাকে উৎসবের মেজাজে মেতে উঠছেন সকলেই। বুধবার বড়দিনের আনন্দে সামিল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দিয়েছিলেন। যাদবপুর, নিউ টাউন, সল্ট লেক থেকে শুরু করে বারাসাত, মধ্যমগ্রাম, খড়দা, কলকাতা এবং শহরতলির নানা প্রান্ত তো বটেই, বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে আসেন প্রতি বছরে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, তো আবার কেউ দূর থেকে আসা অতিথিদের নিয়ে ঘুরে দেখেন বড়দিনের কলকাতা। সব মিলিয়ে উৎসবে মুখর হয়ে ওঠে রাজ্যবাসী। মাত্রাতিরিক্ত ভিড়েও যাতে কারো কোনো সমস্যা না হয় তার জন্য বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থাও নিতে হয়েছে পুলিশকে। পার্ক স্ট্রিট চত্বরে রাস্তার একটি বড় অংশ ব্যারিকেড করে পথচারীদের চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফুটপাত ও ব্যারিকেডের ভেতরের অংশে ঠাসাঠাসি ভিড়ের কারণে অনেক জায়গায় ঠেলে এগানোর পরিস্থিতিও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার আরও এক ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিকো পার্ক, যা বাচ্চাদের জন্য অনাবিল আনন্দ ও জল ক্রীড়া করার সেরা জায়গা। খেলাধুলো, খাওয়া দাওয়া, আলো ঝলমলে পরিবেশে বর্ষ শুরুর প্রাক্কালে ভরে উঠল পর্যটন কেন্দ্র। আর এই শীতকাল পড়লে কিছু কিছু জায়গায় দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। আর এই শীতের মরশুমেই কিন্তু বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্যই কিন্তু সেই জায়গাটি হয়ে ওঠে একেবারে ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর সেই সমস্তই তিলোত্তমার টুকরো টুকরো কিছু পর্যটন কেন্দ্র আজ আমরা ঘুরে দেখাবো হাই নিউজের ক্যামেরায়। দেখো দেখো একটা জিনিস দেখে দাও। ডিসেম্বরের শুরুটা কিছুটা আশাহত করেছিল শীত পিপাসু মানুষকে, কিন্তু গত সপ্তাহ থেকে যে জাঁকিয়ে শীত পড়েছে এই কলকাতায়, তাতে কিন্তু ভ্রমণ পিপাসু এবং শীত পিপাসু পর্যটকেরা একেবারে ঝাঁপিয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলিতে। সেই ছবি আজ আমরা তুলে ধরছি। আমরা উপস্থিত হয়েছি নিকো পার্কে। সেখানেও আমরা টয় ট্রেনে সামনে হাজির হয়েছে। সেই গোটা টয় ট্রেনটাতে কিন্তু দেখা যাচ্ছে একেবারে পর্যটকদের ভিড়। কলকাতার আরও এক টুরিস্ট অ্যাট্রাকশন নিকো পার্ক। সল্টলেক করুণাময়ীর কাছে অবস্থিত নিকো পার্ক বাচ্চাদের জন্য অনাবিল আনন্দ এবং জলক্রীড়া করার সেরা জায়গা। চাইলে এই শীতের ছুটিতে পরিবার ও বাচ্চাদের সঙ্গে নিয়ে নিকো পার্কের জয়রাইডগুলির আনন্দ উপভোগ করতেই পারেন।
শীতের বিকেলে কিন্তু আরো একটি কলকাতার টুরিস্ট স্পট অর্থাৎ বলা চলে একেবারে অন্যতম একটি পার্ক নিকো পার্ক, সেটি কিন্তু একেবারে ছোটদের ভিড় জমে গেছে। তেমনই আমার সঙ্গে উপস্থিত রয়েছে আরো বেশ কিছু খুদে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কেমন এনজয় করছো? ভালো। কার সঙ্গে এসেছো? মার সঙ্গে আর আর বোন সাথে। আমার সঙ্গে এই মুহূর্তে আরো এক পুচকে উপস্থিত রয়েছে, তার থেকে শুনবো সে কিভাবে এনজয় করছে নিকো পার্কে এসে। তুমি কোথা থেকে আসছো, তোমার নাম কি? আমার নাম সৌজন্যা পাত্র। কোথা থেকে আসছো? আমি এসেছি ভুসনাড়া থেকে। কার কার সঙ্গে আসলে? আমার দিদি, আমার বাবা আর আমার মা। সকাল থেকে চলে এসেছো, আর কি কি এনজয় করলে এখানে এসে? অনেক এনজয় করেছি। কি কি করলে, কি কি খাওয়া দাওয়া করলে? ইপি খেয়েছি একটু, তারপরে উঠেছিলাম ঘোড়াতে, রোপওয়ে, অনেক কিছুতে উঠেছিলাম, দোলনা, ফ্লিপ। একটু কথা বলার চেষ্টা করবো, আরো বেশ কিছু খুদেরা আমার চারপাশে কিন্তু একেবারে জড়ো হয়ে গেছে। প্রত্যেকের সাথেই কথা বলবো। কোথা থেকে আসছো? আমি শহরনা গুপ্ত। কোথা থেকে আসছো? বাড়ি কোথায়? আমি বেহালা চৌরাস্তা বাজারাম চ্যাটার্জি রোড থেকে এসেছি। বেশ, এবার আমার ডান দিকে উপস্থিত। তুমি কোথা থেকে আসছো, নাম কি? আমার নাম হচ্ছে আরহি সেন, আর আমি আছি ধর্মদাসতলা চৌরাস্তা থেকে। কতটা এনজয় করলে, কি কি করলে সকাল থেকে, আর কাদের সঙ্গে আসলে? আমি আমার মা আর কটা আন্টি আর আমার ফ্রেন্ডসদের সাথে এসেছি। আর আমি একটা রাইড খুবই মজা পেয়েছি, সেটা হচ্ছে সাইক্লোন রাইডটা, খুব মজা পেয়েছিলাম। ভেরি গুড। তুমি কি কি করলে সকাল থেকে? আমি রিভার কেভ, লেজি রিভার রাইড, প্যাডেল বোট, তারপরে হর্সটা চড়লাম। ডিসেম্বরে শহর কলকাতা যেন একটা নতুন রূপ ধারণ করে। চারিদিকে দেখা যায় আলো ঝলমলে পরিবেশ এবং মানুষের আনন্দ উৎসাহ। তেমনই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কোনায় কোনায়, অর্থাৎ তিলোত্তমার এক একটি অলিতে গলিতে কিন্তু এখন আলো ঝলমলে পরিবেশ। অর্থাৎ একেবারে শুরু হয়ে গিয়েছে বড়দিন এবং দোরগোড়ায় নিউ ইয়ার। তার আগে কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ভিড়, উৎসাহ এবং মেন আকর্ষণ পর্যটকদের ভিড়। ক্যামেরায় রানা আচার্যের সঙ্গে ঋতু, আই নিউজ কলকাতা। আসবো আবহাওয়ার খবরের দিকে। 9 বছর পর শীতলতম বড়দিন, সঙ্গে দক্ষিণবঙ্গে এই মরশুমের শীতলতম দিনও বটে। এই শীতে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল 13 ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছে। জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে ভরপুর শীত। 9 বছর পর শীতলতম বড়দিন, সঙ্গে দক্ষিণবঙ্গে এই মৌসুমের শীতলতম দিনও বটে। এই শীতে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল 13 ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এক অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছে। জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে ভরপুর শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 9 বছরে বড়দিনের দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে নামল। 2016 সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি, আর এবার সেই তাপমাত্রা 13.7 ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা এক ধাক্কাতে অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়া তাপমাত্রা 9.8 ডিগ্রির ঘরে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভরপুর শীত। দার্জিলিংয়ের তাপমাত্রা 3.2 ডিগ্রিতে নেমেছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলার তাপমাত্রাও নিচের দিকে। ফলে বড়দিনের উত্তর থেকে দক্ষিণ দিকে ভরপুর শীতের আমেজ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, একটানা এই ঠান্ডা থাকবে না। শনিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। শুক্রবার থেকে রাজ্যে কুয়াশার দাপট বাড়বে, পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে পার্বত্য এলাকা, ডুয়ার্স, পশ্চিমের জেলা ও উপকূলীয় জেলাগুলিতে দৃশ্যমানতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।